চুমুকে। সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন হেয়ার এক্সপার্ট ও ওনার মেরিট প্লাস অ্যান্ড মেকওভার ফারহানা এমএল। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল। আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। আমি তো ভালো আছি, ধন্যবাদ আপনাকে। কিন্তু আমাদের কিন্তু মেয়েদের অনেক ধরনের টেনশন কাজ করে, স্পেশালি যদি বলি স্কিন, হেয়ার এসব নিয়ে। তো আপনাকে পেয়েছি, আপনি একজন হেয়ার এক্সপার্ট হিসেবে আমাদেরকে অবশ্যই কিছু টিপস দিবেন। তার আগে অবশ্য দর্শকরা বুঝতে পারছেন যে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি, স্পেশালি হেয়ারকে নিয়ে। যে হেয়ার আমাদের যে কতটা মানে মূল্যবান একটা সম্পদ, এটা যতক্ষণ না ঝরতে থাকে ততক্ষণ আমরা বুঝতে পারি না আসলে। তো শুরুতেই যে প্রশ্নটা করতে চাই যে বাসায় চুলের যত্নটা কিভাবে নেওয়া যায়, কারণ আমরা একটু সময় পেলে বাসাতেই একটু চেষ্টা করি হেয়ারের যত্নটা নিতে। আসলে আমি সবসময় বলি বাসায় হোক আর মানে স্কিন হোক আর হেয়ার হোক, যেটাই হোক না কেন, যে আমাদের সবসময় দরকার হলো পরিষ্কার মানে ক্লিননেসটা। তো সবসময় প্রতিদিন আমরা যারা বাইরে কাজ করি, তো বাসায় এসে আমরা মনে করি কি 2-3 দিন পর পর শ্যাম্পু করব। এভরিডে শ্যাম্পু করা উচিত, কারণ আমরা ফেসটাকে খুব ভালো করে ক্লিন করি, মনে করি যে না হেয়ার ওয়াশ করব না, কিন্তু হেয়ারটাকে প্রতিদিন শ্যাম্পু করা উচিত। এবং হলো সপ্তাহে 2 থেকে 3 দিন অয়েল ম্যাসাজটা করা উচিত। অয়েল ম্যাসাজটা কিন্তু অনেকে অ্যাভয়েড করেন, বাট এটা করতে হবে। এবং 40 মিনিটস, একটা অয়েলের কাজ হলো 40 মিনিটস, তারপর আপনি শ্যাম্পু করে ফেলেন, হেয়ার কিন্তু এমনিতেই ভালো থাকবে। অয়েল রাখার টাইমটা কতক্ষণ থাকা উচিত? 40 মিনিটস। 40 মিনিটসের পরে আসলে একটা অয়েলের কাজ মানে একটা তেলের কাজ কোনো কিছুই থাকে না। আচ্ছা, অনেকে বলেন যে সারা রাত রাখতে হয় বা কিংবা 1-2 ঘন্টা রাখলে ভালো হয়। সেটা তো আসলে দেখা যায় কি যে আমাদের জীবনের প্রেক্ষাপটে আমরা বেশি আলসে হয়ে গিয়েছি, যে অয়েল দিব, তেলটা মাসাজ করব, কিন্তু আমরা 40 মিনিটস রাখবো, আবার 40 মিনিটস পরে ক্লিন করব, সেটা কেউ করতে চায় না। রাখলে কোনো প্রবলেম নেই, কিন্তু 40 মিনিটসের কম রাখা যাবে না, বেশি রাখতে হবে। আচ্ছা, এই ক্ষেত্রে শ্যাম্পুর যে বিষয়টা আপনি বলছিলেন প্রতিদিনই শ্যাম্পু করাটা ভালো। অনেকেরই ধারণা আছে প্রতিদিন শ্যাম্পু করা ঠিক না, একদিন গ্যাপ দিয়ে করা উচিত। এই ক্ষেত্রে কি মতামত? না, প্রতিদিনই শ্যাম্পু করতে হবে, কারণ আমাদের যে ওয়েদারটা, আমরা কিন্তু প্রচণ্ড ঘামি। ঘামটা যখন চুলের গোড়ায় জমে যায়, তখন তো চুলের গোড়াটা নরম হয়ে যায়। আমরা যখন ফেসটাকে যদি প্রতিদিন ক্লিন করি, তাহলে কেন নয় চুলটাকে কেন আমরা প্রতিদিন ক্লিন করব না? এটা আসলে একটা ভুল ধারণা। আর বাইরে গেলে তো মানে এটা মাস্ট বি ডান, মানে এটা করতেই হবে। আচ্ছা, এই ক্ষেত্রে শ্যাম্পু করার সঠিক নিয়ম কোনটি? শ্যাম্পু করার ক্ষেত্রে সঠিক নিয়ম হলো, শ্যাম্পু কিন্তু ডিরেক্ট চুলে দেয়া যাবে না। শ্যাম্পু, পানি দুটা মিক্সড করতে হবে, দেন চুলে দিতে হবে। যদি আপনি শ্যাম্পু ডিরেক্ট দেন, দেখবেন আমাদের এখন সবার চুলে কিন্তু কেমিক্যাল দেয়া থাকে, কালার করা, রিবন্ডিং করা, রিপশাইন করা, যেটা হোক। কিন্তু এই যে ডিরেক্ট শ্যাম্পুটা অ্যাপ্লাই করলে হয় কি, চুলে একটা জট পাকানোর একটা ব্যাপার চলে আসে, সিল্কি হয় না। তো পানি দিয়ে মিক্সড করে দিলে চুলটা একটু ঝরঝরা হয়, সিল্কি হয়। আচ্ছা, বেশ। এই ক্ষেত্রে বাসায় যে চুলের যত্নের ক্ষেত্রে আপনি বলছিলেন তেল দেওয়া এবং শ্যাম্পু নিয়মিত সপ্তাহে 2 দিন তেল দেওয়া এবং সেই পাশাপাশি প্রতিদিন শ্যাম্পু করা। এছাড়া এমনকি ঘরোয়া কোনো প্রোডাক্ট আছে যেগুলো দিয়ে সহজেই কোনো একটা হেয়ার প্যাক তৈরি করে চুলের যত্ন নেওয়া যেতে পারে? হ্যাঁ, চুল ঝলমলে দেখানোর জন্য প্রথম টিপস হলো যে তেলের সাথে যদি আমরা মেথির গুঁড়াটা মিক্সড করি, তাহলে কিন্তু চুলটা খুব ঝলমলে লাগে শ্যাম্পু করার পর। আর ঘরোয়া টিপস আমি সবসময় বলি, আমি গত 4 বছর ধরে বলে আসছি, আমার ক্লায়েন্টদেরকেও বলি যে দারচিনির গুঁড়া এবং সরিষার গুঁড়া মিক্সড করে, সরিষা তেলের সাথে মিক্সড করে যদি আপনারা দেন, পরপর 2 দিন দিলে আপনারা বুঝে যাবেন যে হেয়ার ফল কমে যাচ্ছে। এটা হলো একটা মানে মানে কাকতালীয়, মানে কমে যাবেই। এইরকম আপনি পরপর 2 সপ্তাহ ইউজ করার পর আবার গ্যাপ দিয়ে 3-4 মাস পরে ইউজ করেন, হেয়ার ফল কমে যাবে। আচ্ছা, এবং এই ক্ষেত্রে চুলে তেল দেওয়ার যে সঠিক নিয়মটা সেটা একটু জানতে চাই। পাশাপাশি যে একটা ধারণা আছে গরম তেল দিলে বেশি কার্যকরী হয়, এটা কতটুকু সঠিক? গরম বলতে যতটুকু আমাদের সহ্য হবে, একটু গরম করে নিলে খুব ভালো হয়। আমাদের আসলে তেলটা তো আসলে শুধু চুলের জন্য না, আমরা অয়েল ম্যাসাজটা করতে বলি কারণ হলো ব্লাড সার্কুলেশনটা ইজি হয়, আমরা দুশ্চিন্তা মুক্ত হয়, ক্লান্তি ভাবটা চলে যায়। তো সব কিছু মিলে আমাদের চুল পড়ে যে শুধুমাত্র আমাদের এমনিতেই যে স্ক্যাল্পের প্রবলেম তা না, সারাদিনের টেনশন, খাবারের প্রোটিন, খাবারের ডায়েটের যে চার্টটা থাকে সেটার মধ্যে প্রোটিনের খাবারটা কম থাকা, বিভিন্ন কারণে কিন্তু চুল পড়ে। আমরা বলি না, আর এখন তো আসলে চুল পড়ার প্রবণতা বেশি, কারণ হলো অনেক কেমিক্যাল ইউজ করা হচ্ছে। এখন আমরা মনে করি কি যে
যে কোনো একটা কেমিক্যাল ইউজ করার পর যে না আমরা করেছি, স্ট্রেট করেছি, চুলটা সুন্দর করেছি, কেন আমরা আর চুলের যত্ন করব। এখন আপনি তো একদিন পোলাও খেলে হবে না, আপনাকে তো প্রতিদিন আপনার শরীরটাকে যত্ন করতে হবে। শরীরটা চুলটাকেও কিন্তু এরকম যত্ন করতে হবে। যেমন আমরা একবেলা খাই, বাকি বেলা তো মিস দিই না। একটা প্রপার তো ডায়েট আছে, হ্যাঁ, আমাদের হ্যাঁ, প্রপার হ্যাঁ। একটা খাদ্যাভ্যাস আছে। খাদ্যাভ্যাস থেকে জানতে চাই যে চুলের যত্নে আমাদের কি দৈনন্দিন জীবনের খাদ্যাভ্যাসটাকে কোনোভাবে এফেক্টিভ করে কিনা, অবশ্যই। এবং স্পেশালি পানির ক্ষেত্রেও কোনো এফেকশন আছে কিনা? পানির ক্ষেত্রে আছে, প্রচুর পানি খেতে হবে, সেটা হলো স্কিন চুল দুইটাই। হ্যাঁ, কিন্তু খাদ্যাভ্যাসের মধ্যে অবশ্যই যেটা থাকতে হবে, প্রোটিন জাতীয় খাবার থাকতে হবে। প্রোটিন কম থাকলে কিন্তু চুল পড়ে। চুলে যদি আমরা আমাদের খাবারে যদি যদি প্রোটিনটা কম থাকে তাহলে কিন্তু চুলটা পড়ে। আচ্ছা, এবং অনেকে আছেন যারা আমরা দেখি যে ভিটামিন আছে যেগুলো সাপ্লিমেন্ট, অনেকেই কিন্তু হেয়ার নেলসের জন্য খেয়ে থাকে। সেগুলো কেমন উপকারী কাজ করে? আচ্ছা, মানে ভিটামিন ই ক্যাপ বা কোনো কিছুর খাবারের ব্যাপারটা আমি কখনোই বলবো না যে এটা ডক্টরের ব্যাপার। ইউজের ক্ষেত্রে আমি বলবো যে সবচেয়ে সহজ টিপস যদি আপনি শুনতে চান যে খুব ইজি, এই যে এত কিছু রেমেডি দিচ্ছে এগুলো দিব না, তাহলে কিছু না, জাস্ট একটা নারিকেল তেলের সাথে আপনি 4-5টা ই ক্যাপ মিশিয়ে যদি আপনি হেয়ারে দেন তাহলে হেয়ার ফল কমে যাবে। ওকে। আচ্ছা, আরেকটা বিষয় যে ঋতু পরিবর্তনের সাথে সাথে কি আমাদের চুল পড়াটা বাড়ে বা কমে, এরকম কিছু? বাড়ে। আমাদের আসলে এই আমাদের মানে জলবায়ু পরিবর্তন বা আবহাওয়া পরিবর্তনের সাথে সাথেই কিন্তু চুলটা পড়ে। এটা আমাদের মানতে হবে। আমাদের এটা যে এরকম আছে যে হ্যাঁ আমি খুব যত্ন করছি, খাবারও মেইনটেইন করছি, আমি ঘুমাচ্ছি ঠিক সময়ে, কিন্তু তারপরে চুল পড়ছে। এর কারণটা কি? এর কারণ হলো আমাদের মানে ওয়েদারটা। ঋতু পরিবর্তন হচ্ছে, তখন যেমন আমাদের একটা হয় না যে ঋতু পরিবর্তনের সাথে সাথে জ্বর আসে, এরকম কিন্তু সবকিছুর একটা এফেক্ট পড়ে। আচ্ছা, এবং আমরা তো হেয়ারের এতক্ষণ শুনছিলাম, এবং স্কিনের ব্যাপারে জানতে চাই যে স্কিনের যত্নটা প্রপারলি কিভাবে নেওয়া যেতে পারে? ওই যে বললাম ক্লিননেস, প্রতিদিন ক্লিন করতে হবে। প্রতিদিন রাতের বেলা আপনি সারাদিন না করেন, প্রতিদিন রাতের বেলা ক্লিনটা কিভাবে একটা ক্লিনজার দিয়ে মুখটা মাসাজ করে নেবেন, ভেজা টাওয়াল দিয়ে মুখটা মুছে নেবেন। যাদের অয়েলি স্কিন তারা বরফ দিবেন, এবং যাদের ড্রাই স্কিন ময়শ্চারাইজার দিবেন, এবং ময়শ্চারাইজার কিন্তু দিতেই হবে। স্কিন ভেদে ময়শ্চারাইজার ইউজ করতেই হবে। আচ্ছা, এই ক্ষেত্রে যেটা হয় যে অনেকে আছে তেল দিয়ে মেকআপ রিমুভ করতে চান বা ক্লিন করতে চান ফেসটাকে, এটা কতটুকু সুইটেবল? তেল দিয়ে মেকআপটা রিমুভ করা যেতে পারে, কারণ কি এখন যে মেকআপের যে ধরনটা, সহজে কিন্তু মেকআপটা উঠতে চায় না। তেল দিয়ে যেতে পারে, কিন্তু সেটা খেয়াল রাখতে হবে যাতে আমাদের অরিজিনাল মানে মানে অর্গানিক কোনো তেলটা হয়। ফেসে ডিরেক্ট কোনো কেমিক্যাল জাতীয় কোনো কিছু দেয়া যাবে না। এবং ক্লিন করার পর অবশ্যই তেলটা রিমুভ করতে হবে, তা না হলে কিন্তু ব্রণ উঠে যাবে। ব্রণের জন্য কিন্তু খুব হার্মফুল অয়েলটা, সেই জন্য আচ্ছা, এটাও খেয়াল রাখতে হবে। ওকে। আরেকটি বিষয় যে অনলাইনে এখন আমরা দেখতে পাচ্ছি নাইট ক্রিম, ম্যাজিক্যাল নাইট ক্রিম, যেটা রাতারাতি ফর্সা করে দিবে, এই ধরনের অনেক অ্যাড। এই ক্ষেত্রে স্কিনের জন্য কতটা প্রবলেমেটিক হতে পারে? আসলে আমি জানি না এটা আমার বলা ঠিক হবে কিনা, তারপরও বলছি যে আমি রিকোয়েস্ট করব যে নাইট ক্রিমটা আসলে কেউ ব্যবহার করবেন না। আপনি হয়তো কাউকে খুশি করার জন্য কিংবা আপনি নিজেকে দেখার জন্য আপনি রাতারাতি ফর্সা হতে চাচ্ছেন, কিন্তু ফর্সা মানেটা কি? স্কিনের একটা লেয়ার উঠে যায়, এবং উঠে যখন যাবে তার কয়েকদিন পরে আপনি দেখবেন যে ছোপ ছোপ লাল লাল দাগ হয়ে যাচ্ছে, আপনি চুলার কাছে যেতে পারছেন না, রোদে যেতে পারছেন না, আপনার স্কিনটা কিন্তু জ্বলছে, তার মানে আপনার স্কিনটা বার্ন হয়ে যাচ্ছে। পরবর্তীতে এটা কিন্তু স্কিন ক্যান্সারও হয়ে যাবে। সো আমরা ঘরোয়া পদ্ধতিতে যদি আমরা কিছুটা নিজেদের স্কিনটাকে কেয়ার করি তাহলেই হয়। নাইট ক্রিমের প্রেফার আমি কখনোই করি না, কখনোই না, উচিত না আসলে। আচ্ছা, এমন অনেকে আছেন যারা প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই খুব ভালো স্কিন হেয়ারের টিপস দিচ্ছেন। এই ক্ষেত্রে কতটা ক্ষতিকর হতে পারে? আচ্ছা, টিপস দেওয়ার ব্যাপারটা হলো যে ঘরোয়া পদ্ধতিতে তো আমরা মা চাচির কাছ থেকে আমরা টিপস নিয়েছি সেটা। আর আমি যেটা বলবো যে কাজ না জেনে, মানে আমরা যে কাজটা করি সেটা হলো খুব সেন্সিটিভ একটা ইস্যু, চুল এবং ফেস। কোনো কিছু না জেনে আসলে কোনো কাজ করা ঠিক না। মানে আমি যেটা বলতে চাচ্ছি, বিউটিফিকেশন কোর্স করে তারপর একটা পার্লার বা সেলুন দেয়া, কারণ খুব সেন্সিটিভ একটা ইস্যু নিয়ে কাজ করছি। কারো যদি চুলটা নষ্ট হয়ে যায়, ফেসটা নষ্ট হয়ে যায়, তাহলে এটা তো আর ফেরত আসবে না। যতই আপনি ড্যামেজ দেন না কেন, এটা কি ফেরত আসবে? কখনো আসবে না। সো আমরা কিছু জেনে তারপরে কাজ করব। আমি সবাইকে এটাই বলবো। আচ্ছা, আপনি ট্রেনিং কিভাবে করান সে ব্যাপারে জানতে চাই।
আমি আসলে বিউটিফিকেশন ফুল কোর্সটাই করাই। আমার মানে আমি যেটা করি যে একজন নারী ঘরে বসেও যাতে হয় না যে না আমি ঘর থেকে বের হতে পারছি না, আমার সংসার আছে, তারপর একটা রুমে কোনোভাবে একটা সেলুনের ডেকোরেশন করে যাতে একটা রুমে আর্ন করতে পারে, উপার্জন করতে পারে। এবং আমি বেসিক টু অ্যাডভান্স ক্লাস করাই যে সব কাজ করতে পারে, শুধুমাত্র মেকআপ করা না, শুধুমাত্র চুলের কাজ না, সব কিছু, একটা স্কিন কেয়ার, হেয়ার কেয়ার বা একজন নারীর সব কিছু যা যা আমরা পার্লারে কাজ করি সব কিছু আমি শিখাই। এইভাবে আমি বিউটিফিকেশন কোর্স করাই। ওকে, এবারে মেরিট প্লাস অ্যান্ড মেকওভার সম্পর্কে জানতে চাই যে এখানে কি কি সার্ভিস দেওয়া হয়? আমি তো আজকে 22 বছর ধরে কাজ করছি। এখানে সব হেয়ারের কাজ করা হয়, ফেসিয়ালের কাজ করা হয়, ব্রাইডাল সাজানো হয়, সব কিছুই করা হয়। আচ্ছা, এখন এই মুহূর্তে কি দেখতে পাচ্ছেন স্কিন এবং হেয়ারের যত্নে বা সবচেয়ে বেশি প্রবলেম কোনটা হয়? একটা তো আমরা চুল নিয়ে বলছিলাম খুশকি, স্কিনে ব্রণের প্রবলেম হয়, অনেকে মেস্তার প্রবলেম হয়, অনেকের হয়তো বা ডার্ক সার্কেলের প্রবলেম হয়, এক একজনের এক একটা, বাট মেইনলি আপনি কি কি দেখে থাকেন? এখন আসলে মানে বেশি প্রবলেমটা হয় যে আমাদের খুব এক্সাইটমেন্ট, মানে খুব বেশি রাতারাতি ফর্সা হওয়ার জন্য আমরা যে কোনো ক্রিম ইউজ করে ফেলি। হাজবেন্ডদেরকে খুশি করতে হবে, ফর্সা দেখাতে হবে, সুন্দর দেখাতে হবে, বাট এটার যে এফেক্টটা কতটুকু হয়, তুমি যার জন্য সুন্দর দেখানোর জন্য তোমার স্কিনটা নষ্ট করেছো, সে তো কয়েকদিন পরে আর দেখা যাবে যে ওই স্কিনের দিকে তাকালে তখন সেই ভয় পেয়ে যাবে, কেন আমরা এটা করবো। এখন মেইন প্রবলেমটাই হলো এটা, পেজে অনেক এসএমএস আসে যে আপু ফর্সা হব কিভাবে, ফর্সা হব কিভাবে। আমার কথা হলো যেটাই আছে না কেন সেটাকে ঠিক রাখো, সেটাকে মেনটেন করে ঠিক রাখো, তাহলে অনেক দিন থাকবে। রাতারাতি কোনো কিছুই, যে জিনিস তাড়াতাড়ি আসে সে জিনিস তাড়াতাড়ি চলেই যায়। রাইট। অনেকে আছে যে খুব অল্প বয়স থেকেই কিন্তু ব্রণের প্রবলেমে ভোগে কিংবা অন্য কোনো প্রবলেম, স্কিন প্রবলেমে থেকে থাকে অনেক ছোট বয়স থেকে, হয়তো স্কুল লাইফ থেকে। তো সেই ক্ষেত্রে এখন বড়রা যে ধরনের প্রোডাক্ট ইউজ করছেন তার স্কিনের জন্য বা সেম অ্যাকনি প্রবলেমের জন্য, সেও কি সেমভাবে অ্যাকনি প্রবলেম বা একটা সলিউশন ক্রিমগুলো ইউজ করতে পারবেন? না না, ব্রণটা একটা হয় কি বয়সন্ধিকালে, মানে 13 বছর থেকে আপনি দেখবেন 13 বছর থেকে 19-20 বছর এই বয়সে বাচ্চাদের, ছেলে মেয়ে দুইজনেরই কিন্তু ব্রণ হচ্ছে, এবং অনেক মানে ব্রণটা অনেক বেশি, মানে চোখে দেখতে খারাপ লাগছে। তো আমি তখন বলবো যে কিছুই না, জাস্ট আপনারা ফেসটাকে ক্লিন করে রাখবেন, টোনারটা ইউজ করবেন, আর তেমন কিছু করা লাগবে না। বয়সন্ধিকালটা পার হয়ে গেলে এমনিতেই এটা কমে যাবে। এখানে মেইন প্রবলেমটা হয়, ব্রণের মেইন প্রবলেমটা হয় কেন, যে এটা বাচ্চারা আসলে সারাক্ষণ স্কুল কলেজে থাকছে, এই বয়সে বাচ্চাদের স্কুল কলেজে থাকছে, অনেক ময়লা ধুলো জমছে, এটা ক্লিন করা হয় না, যার কারণেই কিন্তু ব্রণটা হচ্ছে। পানি কম খাওয়া হচ্ছে, রাত জেগে পড়াশোনা, মোবাইল, সব কিছুর এফেক্টে কিন্তু আমাদের ফেসে পড়ে। তো বড়দের ওই প্রোডাক্টের সাথে কিন্তু বাচ্চারা সেই প্রোডাক্ট ব্যবহার করতে পারবে না, এবং এটা না আলটিমেটলি এমনিতেই কমে যাবে। এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই যে এখনই কমতে হবে, এখনই, এটা উঠবেই, যতই আপনি যাই দেন না কেন এটা উঠবে এবং এটা কমেই যাবে, 19-20 বছর পরে ক্লিন হয়ে যাবে। আমি একটু সর্বশেষ প্রশ্ন জানতে চাই, আপনার ফিউচার প্ল্যান কি? ফিউচার প্ল্যান 22 বছর ধরে তো কাজ করছি, আরও অনেক দিন কাজ করার ইচ্ছা আছে, কতদিন করতে পারবো সেটা তো আর জানি না। ফিউচার নিয়ে আমি কখনো চিন্তা করি না। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে, ভালো লেগেছে কথা বলে, অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন। দর্শক, আশা করছি আজকের আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অতিথির সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 18 বাংলার সাথেই থাকবেন। সকলকে আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।